Okay, so আমাদের আজকে হলো measures of dispersion. So measures of dispersion is extent which a distribution is extended or squeezed. It measures the variability of a আমার data একটু set অনুমতি দেন রেকর্ড from the করার central value. আপনি করলে তাহলে আমার করে লাভ কি? জি স্যার করেন। আপনার করলে তাহলে আমি বাদ দিতেছি। কাটে দিব বলেন? না স্যার আপনি করেন। তো এখানে থাক আমরা ডিসপারশনের মাধ্যমে আমরা যেটা দেখব যে ডাটার সেন্ট্রাল ভ্যালু আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটার উপর আপনারা কুইজ দিচ্ছেন। অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলো কতটা স্ক্যাটার বা দূরে আছে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা একটা সিঙ্গেল মিন ভ্যালুর মাধ্যমে আবার পুরো ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, কম্পেয়ার করতে পারি না। মনে করেন যে আমাদের দুইজন স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি, ওকে, তো দুইজনও মনে করেন যে মার্কস পেলো 50, এভারেজ মার্কস 50, তাহলে কোন স্টুডেন্টটা ভালো, এ ভালো নাকি বি ভালো, আমরা কি বুঝতে পারবো শুধুমাত্র এই মিন দেখে? মিন মানে যদি আমাদের স্যাম্পল মিন এক্স বার, তো এই মিন দেখে আমরা বুঝতে পারবো এরও মিন 50, বিরো মিন 50, তাহলে কে ভালো সেটা কিন্তু আমরা এই মিন দেখে বলতে পারতেছি না। সো আমাদের অন্য মেজার জানতে হবে যার মাধ্যমে বলতে পারবো যে এ ভালো নাকি বি ভালো। আবার মনে করেন যে আপনি একটা মোবাইল কিনতে চান, ফর এক্সাম্পল Xiaomi মোবাইল, তো শুনলেন যে এই মোবাইলের আপনার বাজেট হলো ফর এক্সাম্পল 10,000 টাকা, আর আপনি শুনলেন যে এই মোবাইলের গড় প্রাইস হচ্ছে ফর এক্সাম্পল 15,000 টাকা। তাহলে আপনার বাজেট হলো 10,000 টাকা আর এখানে এই মোবাইলের গড় প্রাইস দেখাচ্ছে 15,000 টাকা, তাহলে কি আপনি মোবাইল কিনতে যাবেন? কারণ আপনি দেখতেছেন যে গড় প্রাইস 15,000 আর আপনার বাজেট হলো 10,000, তাহলে কি আর মোবাইল কিনতে চাইবেন? হয়তো আপনি অন্য মোবাইল কিনবেন, এই মোবাইল আর কিনবেন না। কিন্তু যখন আপনি শুনবেন যে না, তাহলে এই মোবাইল একটা সর্বনিম্ন ফর এক্সাম্পল 7,000 থেকে শুরু হয়েছে, 7,000 থেকে শুরু হয়ে পরে 1 লক্ষ টাকা দামের মোবাইল আছে, তো তখন বুঝবেন যে তাহলে 7,000 টাকা দামের মোবাইলটা আপনি অন্তত চেক করতে পারেন যে আসলে আপনার পছন্দ হয় কিনা, কারণ আপনার বাজেট এখন 10,000 টাকা। যদি শুধুমাত্র গড় জানেন যেটা 15,000 টাকা গড়, তাহলে কিন্তু সহজে আর কিনতে চাইবেন না। অথবা মনে করেন এখন আপনারা শীতের দিন, আপনারা নদী টদী শুকাই গেছে অনেক, এখন মনে করেন যে আপনারা আইছেন সিটি ইউনিভার্সিটিতে, সিটি ইউনিভার্সিটির পাশে আছে বিরুলিয়া নদী, নদীতে এখন পিকনিক করতে গেছেন, তো শুনলেন যে এই নদী এখন শীতের সময় গড় গভীরতা ফর এক্সাম্পল 4.5 ফিট, একটু কমাই দিই 4 ফিটে দিই, মেয়েরাও সাঁতার কাটতে পারবে। ধরলাম যে এই নদীর গড় গভীরতা 4 ফিট। তো এখন যে স্টুডেন্ট সাঁতার পারে না, সবাই যখন নদী পার হবে সেও চাইবে যে ঠিক আছে তাহলে আমিও একটু নদী পার হয়ে যাই, কারণ এটা তো গড় গভীরতা 4 ফিট। ঠিক আছে, এখন যদি সে শুনে যে এখানে একটা হাইয়েস্ট গভীরতা আছে, ফর এক্সাম্পল সেটা হলো 6 ফিট, আমরা 7 ফিট দিই, 7 ফিট, তাহলে যে সাঁতার জানে না সে কি আর নদী পার হতে চাইবে? হ্যাঁ, জি না স্যার। কথা বলেন, না হলে কিন্তু আমি আমার মতো পড়াই যাব, বুঝলে বুঝলে, না বুঝলে না। তাহলে যখন সে শুনবে যে এখানে হাইয়েস্ট গভীরতা আছে 7 ফিট, তাহলে কিন্তু সে আর পার হতে চাইবে না, যদি সে সাঁতার জানে না। যারা সাঁতার জানে তারা তো পার হলে সমস্যা নাই। তার মানে শুধু যদি সে মিন জেনে ওখানে সাঁতার কাটতে যায়, তাহলে তার জন্য বিপদ অপেক্ষা করতেছে। তো তাকে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু জানতে হবে। আমরা দেখতেছি শুধুমাত্র মিন দ্বারা কিন্তু আমরা সব সময় সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। তখন আমাদের আদার মেজার জানতে হবে, সেই মেজার গুলো হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, তো কেন দরকার মেজার্স অফ ডিসপারশন? A small value for a measures of dispersion indicates that the data are clustered closely, say around the arithmetic mean. তো মিনের কাছাকাছি থাকবে ছোট ভ্যালু বুঝলে। The mean is therefore considered representative of the data. তার মানে যদি আমাদের এই মেজার্স অফ ডিসপারশন এই মেজার গুলো ছোট, মানে ভ্যালু ছোট হয়,
তাহলে আমাদের মিনটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ বলতে পারবো। এখন যদি ডাটাগুলা ভেরিয়েশন অনেক বেশি হয় তাহলে বলবো যে মিনটা ঠিক রিপ্রেজেন্টেটিভ হচ্ছে না। নাম্বার 2 বলতে মেজার অফ ডিসপারশন ইউজ টু কম্পেয়ার দ্য স্পেটনেস ইন টু অর মোর ডিস্ট্রিবিউশন। দুই বা ততোধিক ডিস্ট্রিবিউশন, যেটা আমরা বললাম যে ব্যাটসম্যান এ বা সরি স্টুডেন্ট এবং স্টুডেন্ট বি এর মধ্যে কে ভালো সেটা বুঝতে গেলে আমাদের শুধুমাত্র মিনের মাধ্যমে আমরা বোঝাতে পারতেছি না, তো আমাদের এই ডিসকাশনের মাধ্যমে তখন বোঝাতে হবে যে কে ভালো বা কে মন্দ, অথবা ব্যাটসম্যান এ ভালো নাকি ব্যাটসম্যান বি ভালো, যদি তাদের গড় সেম হয়। And number 3 বলছে measures of dispersion can be used to evaluate the reliability of two or more measures of this location or this central tendency. ঠিক আছে, দুই বা ততোধিক মিন বা ভেরিয়েন্স যা মিন মিডিয়ান যেটাই বলেন না সেগুলাকে রিলায়েবল কিনা সেটা চেক করতে গেলেও এই ডিসপারশনের মাধ্যমে মেজার করতে হয় বা কম্পেয়ার করতে হয়। সেগুলো ইম্পর্টেন্স মেজার্স অফ ডিসপারশন সেটা আপনারা পড়বেন। তো এখন আমরা দেখতেছি কিভাবে আমরা ডিসপারশন মেজার করতে পারি। আমরা সিঙ্গেল ডাটা প্রথমে নেই ইচ্ছা মতো। তো নরমালি আগে মেজারগুলোর নাম আমরা শিখি। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে রেঞ্জ, নাম্বার 2 হচ্ছে মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন শিখেন, বা আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন পড়বো না, নরমালি এটা কম ইউজ হয়। দেন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এন্ড কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। তো এই পাঁচটা হলো আমরা শিখবো আজকে। আমরা প্রথমে র ডাটা নিচ্ছি, বারবার বলতেছি র ডাটা মানে যে ডাটা এলোমেলো থাকবে সেটাই হলো র ডাটা, আর যেটা টেবল আকারে থাকবে বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে থাকবে সেটাকে বলা হয় গ্রুপ ডাটা। তো প্রথমে আমরা র ডাটার জন্য শিখবো, তারপরে শেষে গিয়ে আমরা আবার গ্রুপ ডাটার জন্য শিখবো। ওকে, সো প্রথমে আমরা ইচ্ছা আমাদের একটা ডাটা নিচ্ছি এখানেই, তাহলে আমাদের কলম, হ্যাঁ ফর এক্সাম্পল আমরা ছোট ডাটা নেই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। আমরা 4-5টা ডাটা নিচ্ছি। ফর এক্সাম্পল আমরা স্কুলের স্টুডেন্টের বয়স নিচ্ছি। ফর এক্সাম্পল প্রাইমারি স্কুল 6 ইয়ার, 7 ইয়ার, 10 ইয়ার, ফর এক্সাম্পল 7 ইয়ার। ওকে, সো এটা হলো আমাদের স্কুলের স্টুডেন্টদের বয়স। ফর এক্সাম্পল 4জন স্টুডেন্ট আমরা নিলাম। ওকে, সো আমরা এটাকে আপাতত স্যাম্পল হিসাবেই কনসিডার করতেছি। ওকে, দিস ইজ আ স্যাম্পল। সো এখানে আমাদের এন কত হবে বলেন দেখি একজন। ফোর। হ্যাঁ, আমরা যেহেতু স্যাম্পল সাইজ আমরা স্মল এন দিয়ে লিখে থাকি, সেখানে হলো আমাদের স্যাম্পল সাইজ এন হলো 4। এটা হলো আমাদের, যারা আজকে পরীক্ষা দিয়েছেন তারা জানেন। ঠিক আছে, তো প্রথমে আমাদের রেঞ্জ। তো রেঞ্জ ইজ দ্য সিম্পলেস্ট মেজার অফ দ্য ডিসপারশন। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট ভ্যালু। সেটা হলো আমাদের ফর্মুলা রেঞ্জ আর ইকুয়াল টু লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। সো আমরা যদি এই ডাটা নেই, এই ডাটার লার্জেস্ট ভ্যালু হচ্ছে 10 এন্ড স্মলেস্ট ভ্যালু হচ্ছে 7। সো যদি ডিফারেন্স আমরা নেই তাহলে হচ্ছে আমাদের 3, তাহলে 7 দোনা 6, 6। so 6, so this is হলো ডিফারেন্স হলো 4। তাই হলো রেঞ্জ। তাহলে এখন দেখেন রেঞ্জ বুঝেন নাই কে বলেন। ঠিক আছে স্যার। সো মনে রাখতে হবে রেঞ্জ বা আমাদের যে মেজার্স অফ ডিসপারশনের যে মেজার যত কম হবে, সব মেজার যত কম হবে আর কি, আমরা 2-3 জনের সাথে যদি কম্পেয়ার করতে চাই ডাটাকে, সো যে ডিস্ট্রিবিউশনের বা যে পার্সনের বা যে যদি আমরা স্টুডেন্ট বলি যার এই ডিসপারশনের মেজার গুলো কম হবে, অর্থাৎ রেঞ্জ বা মিন ডেভিয়েশন বা কোয়ার্টাইল ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে, সেই লোক বা সেই মানুষ বা সেই ডিস্ট্রিবিউশন বা সেই ডাটা তত ভালো আর কি। ঠিক আছে, এটা কম হইলে ভালো, মনে রাখতে হবে। এই ভ্যালুগুলা মেজার্স অফ ডিসপারশনের যত কম হবে মেজার মান তত ভালো। ঠিক আছে, আমরা এই ডাটার জন্য মনে করেন 4 পেলাম, অন্য ডাটার জন্য যদি 6 পাই তাহলে আমাদের এই ডাটাটা হলো ভালো। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। জি স্যার। ঠিক আছে না জেনের এটা। এটাতে তো স্যাম্পল
আমারটা গেছে কিনা গেছে রে ভাই। সরি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম রেঞ্জ। ওকে, দেন আমরা হচ্ছে মিন ডেভিয়েশন। So mean deviation is the arithmetic mean of the absolute values of the deviation from the arithmetic mean, অর্থাৎ আমরা মিন থেকে প্রতিটা ভ্যালুর মান যদি বিয়োগ করি, সেটার সাম মডুলাস নেওয়ার পরে যদি আমরা n দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিন ডেভিয়েশন পাবো। So this is the formula summation x minus x bar divided by n. Okay, this is the mean deviation. And mean deviation আমরা কিভাবে বের করব? প্রথমে আমাদের x বার দরকার, যেহেতু আমাদের এই ডাটাটা স্যাম্পল, তো আমরা বলেছিলাম স্যাম্পল থাকলে আমরা স্যাম্পল মিন বের করব। তো স্যাম্পল মিনের ফর্মুলা আমরা জানি সামেশন x। যদি আজকে আপনার পড়াশোনা করে থাকেন তাহলে তো আর মিন বের করতে অসুবিধা হওয়ার কারোর কথা না। সো এটা আমরা যোগ বিয়োগ করলে হচ্ছে 13 আর 10 23, 23 আর 10 30, 30 ভাগ 4, তো 7.5। সো দিস ইজ আওয়ার স্যাম্পল মিন, রাইট? সো আমরা মিন পেয়ে গেলাম। ওকে, সো এখন আমরা যদি মিন ডেভিয়েশনের ফর্মুলায় বসাই, তো মডুলাস আমাদের ফর্মুলায় আছে। সো আমাদের ফর্মুলা এরকম, প্রতিটা ভ্যালু থেকে আমরা মিন বিয়োগ করব, তারপরে সেখানে মডুলাস। প্রথমে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 6, তো 6 মাইনাস মিন হলো 7.5, then plus 7 minus 7.5, then 10 minus 7.5, then plus 7 minus 7.5, and divided by 4. তো বোঝা গেল ফর্মুলা আমরা কিভাবে মান বসালাম। আর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি। সো এখন আমরা যোগ বিয়োগ করলে সরাসরি লেখা দরকার আছে, আমরা এগুলো বেশি লিখি। সো প্রথমে হচ্ছে মাইনাস 1.5, then plus minus 0.5, then plus এটা মনে হচ্ছে 2.5, and lastly হচ্ছে again minus 0.5, so minus 0.5, then divided by 4. তো আমরা জানি মডুলাস উঠে গেলে কি হয়, মাইনাস হয় নাকি প্লাস হয় বলেন? মডুলাস উঠে গেলে আমাদের যা মাইনাস থাকলেও প্লাস হবে, আবার প্লাস থাকলেও প্লাসই হবে। তো নিচে লিখলে দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা উপরে লিখতেছি। রেঞ্জ আমরা মুছে দিই, রেঞ্জ আমরা বের করে ফেলেছি। তো উপরে আমরা লিখতেছি পরের লাইন আর কি, এই লাইনের পরে সেখানে লিখলাম। সো আমাদের যখন মডুলাস সিম্বল উঠে যাবে, ঠিক আছে, এই দুই সম লাইন কিন্তু মডুলাস সিম্বল, বাংলা হচ্ছে পরম মান। তো উঠে গেলে শুধুমাত্র মান আসবে, সাইন আসবে না। সো এটা হচ্ছে প্রথম ভ্যালু হচ্ছে আমাদের 1.5, plus 0.5 plus 0.5 and again 0.5, then divided by 4. সো দেখেন কারো কোনো কোশ্চেন আছে? মডুলাস উঠে গেলে পজিটিভ হয়, সেটা জানারই কথা অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট। তো আমরা যোগ করলে পাই 2 আর 3 এ 5, সো 5 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1.25। ঠিক আছে, সো 1.25, তাহলে দিস ইজ আওয়ার মিন ডেভিয়েশন। 1.25। ঠিক আছে সবার?
ওকে, সো আমরা মিন ডেভিয়েশন শিখে গেলাম। তাহলে আমরা মিন ডেভিয়েশন, কার কোনো কোশ্চেন আছে মিন ডেভিয়েশন সম্পর্কে? না স্যার। ওকে, তাহলে আমরা মিন ডেভিয়েশনের জায়গাটা তুলে দেই। হ্যাঁ, তারপরে আমরা চলে যাচ্ছি তারপর হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন আমাদের দরকার না, আমাদের যেটা দরকার ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো ভেরিয়েন্সটা নরমালি বেশি ইউজ হয়, এই জন্য পপুলেশন ভেরিয়েন্স এবং স্যাম্পল ভেরিয়েন্স দুটো শিখতে হবে। আর আগের ফর্মুলাগুলো কিন্তু আমরা স্মল এন উঠে দিলেই, ক্যাপিটাল এন দিয়ে দিলেই, এটা এখানে মিউ দিলেই এটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। পপুলেশনের জন্য মিন ডিভিশন হবে, তো এগুলো কম ইউজ হয়, এই জন্য পপুলেশনের জন্য শেখানো দরকার নেই, স্যাম্পলের জন্য শিখলাম। তো পপুলেশন ভেরিয়েন্স আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো পপুলেশন ভেরিয়েন্স হচ্ছে যেটা, সেটাকে সিগমা স্কোয়ার দ্বারা লেখা হয়। তো সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এন, and sample variance small s square is equal to summation x minus x bar square divided by n minus 1. সেখানে কিন্তু নোটেশন একটু ডিফারেন্ট, এখানে ক্যাপিটাল এন দ্বারা ভাগ হয়েছে পপুলেশন ভেরিয়েন্সের ক্ষেত্রে, আর স্যাম্পল ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু n minus 1 দিয়ে ভাগ হয়েছে। সো এই দুইটা মনে রাখতে হবে। ওকে, তো যখন আমরা আবার পপুলেশন ভেরিয়েন্স কে রুট করব, সেটাই পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। আর স্যাম্পল ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমাদের পপুলেশন ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার, এটার মান বের করার পরে যদি আমরা রুট করি অর্থাৎ, তাহলে আমাদের হয়ে যাবে, হ্যাঁ সেই দিকে লিখি, রুট করলে আমাদের সিগমা, তখন সিগমা সমান হয়ে যাবে রুট ওভার সামেশন এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, সেটা হলো আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট করলে আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্স কে রুট করলে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ঠিক আছে, আবার স্যাম্পল ভেরিয়েন্স কে যদি আমরা রুট করি তাহলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ওকে, so x minus x bar whole square divided by n minus 1. So আবার বলতেছি, পপুলেশন ভেরিয়েন্স কে রুট করলে আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, স্যাম্পল ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। আবার যদি আমরা স্কয়ার করি, সাপোজ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে স্কয়ার করি তাহলে পপুলেশন ভেরিয়েন্স পাবো, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা স্কয়ার করলে স্যাম্পল ভেরিয়েন্স পাবো। ঠিক আছে, সেটাকে আমাদের পপুলেশন ভেরিয়েন্স কে আমরা সিগমা স্কয়ার, স্যাম্পল ভেরিয়েন্স কে আমরা স্মল এস স্কয়ার, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে সিগমা এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে স্মল এস দ্বারা ডিনোট করা হয়। তো যাই, এখন আমরা আমাদের ফর্মুলা যে ডাটা দেওয়া আছে, সেটা স্যাম্পল, তো আমরা স্যাম্পল ভেরিয়েন্স এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখতেছি। হ্যাঁ, আপনারা পপুলেশন থাকলে সেটাকে পপুলেশন ভেরিয়েন্স এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রূপান্তর করবেন, তখন এখানে আসবে মিউ এবং ক্যাপিটাল এন, সেটা পপুলেশন মিউ হয়ে যাবে, তারপরে প্রতিটা মান থেকে আমাদের মিন বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। সো আমরা প্রথমে স্যাম্পল ভেরিয়েন্স শিখতেছি। ঠিক আছে, আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মুছে দিচ্ছি, আমরা এটাও মুছে দিচ্ছি, জায়গা তো নাই। সো আমরা ডাটা স্যাম্পল, তো আমরা স্যাম্পল ভেরিয়েন্স প্রথমে বের করতেছি। স্যাম্পল ভেরিয়েন্স বের করার ফর্মুলা কি, এস স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। তো এক্স বার তো আমরা আগেই বের করে রেখেছি, এক্স বার ইকুয়াল টু হচ্ছে আমাদের 7.5 এন্ড এন হচ্ছে 4। এখন আমরা সেই ফর্মুলায় বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এস স্কয়ার, যেহেতু ফর্মুলা লেখা আছে আমি আর লিখলাম না, এস স্কয়ার ইজ ইকুয়াল টু সবগুলো ভ্যালু থেকে আমরা মিন বিয়োগ করব, তারপরে স্কয়ার করব। সো এক্স হচ্ছে প্রথমটা আমাদের 6, তো 6 মাইনাস মিন হলো 7.5, দেন স্কয়ার প্লাস 7 minus 7.5 plus 10 minus 7.5
square plus 7 minus 7.5 square. And divided by n minus 4, so n minus 1, so 4 minus 1, so this is equal to, যাই হোক এখন আমরা যোগ বিয়োগ একবারে করতেছি ক্যালকুলেটরে, আপনাদের কাছে ক্যালকুলেটর থেকে আপনারা করতে পারেন। তো ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের 3, হ্যাঁ 3. কি না? जी सर হ্যাঁ 3 আসে। সো আমাদের আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম 3, রাইট? Sir, 3 আসে। সো এটাকে আমরা যদি রুট করি তাহলে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। সো এটাও কিন্তু আমরা স্যাম্পল ভেরিয়েন্স বের করলাম। সো আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.7. Okay, so sample standard deviation S equal to root over 3. So this is equal to 1.73. Okay, so এটা হলো আমাদের sample standard deviation. ঠিক আছে সবার? জি স্যার। जी सर ठीक है তো একই ভাবে যদি আমাদের এটা পপুলেশন বের করতে হতো তাহলে আমাদের নোটেশন কোথায় কোথায় চেঞ্জ হতো, আমাদের নোটেশন চেঞ্জ হতো, ঠিক আছে, এখানে মিউ এর 6x বারের জায়গায় চলে আসতো মিউ, এবং এখানে স্মল এন এর জায়গায় হয়তো ক্যাপিটাল এন। ওকে, এবং এখানে ভেরিয়েন্সের জায়গায় এখানে n - 1 এর জায়গায় চলে আসতো আমাদের শুধু n, সো সেটা শুধু n 4ই হতো। ঠিক আছে, এটা হয়ে যেত আমাদের সিগমা স্কয়ার। ওকে, এরকম আর কি। তো আশা করি পারবেন। পপুলেশন থাকলে নরমালি আমরা স্যাম্পলই দেই পরীক্ষায়, এই জন্য পপুলেশন শেখাচ্ছি না, বাট পপুলেশন টার্মটাও জানতে হবে। আশা করি আমরা ভেরিয়েন্স পারলাম, স্যাম্পল ভেরিয়েন্স এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি এখন। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা রাখলাম, আমাদের দরকার আছে তাই। নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা এখানে ইউজ দেওয়া আছে, আপনারা পড়বেন। Coefficient of variation. Coefficient of variation is the ratio of the standard deviation to the arithmetic mean expressed as a percentage. তো coefficient of variation কে আমরা সংক্ষেপে CV লিখি, এবং CV সমান হচ্ছে standard deviation by mean into 100. যদি পপুলেশন ডাটাটা পপুলেশন হয় তাহলে পপুলেশনের জন্য আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই পপুলেশন মিন দিব। ডাটা যদি আমাদের স্যাম্পল হয় তাহলে CV হবে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই স্যাম্পল মিন into 100। ঠিক আছে, তার আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়েছি 1.73 এন্ড স্যাম্পল মিন পেয়েছি আমরা 7.5। তো সেটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা, ঠিক আছে, আমরা এখানে যদি বসাই ফর্মুলায়, আচ্ছা কলম লাল হয়ে গেল। The sample standard deviation is 1.75. Sample mean is 7.5. Then into 100. So আমরা গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে 1.3 না এটা। So 1.73 divided by 7.5 into 100. So this is 23.07%. ঠিক আছে, জি স্যার।
তো কখন আমরা, আচ্ছা ঠিক আছে, সবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বোঝা গেল? জি স্যার ঠিক আছে। তো কখন আমরা ইউজ করি দ্য ডাটা ইন ডিফারেন্ট ইউনিট, যখন বিভিন্ন ধরনের ডাটা থাকে, হ্যাঁ, একই থাকে না ডাটা। মনে করেন যে আপনারা কম্পেয়ার করতে যাচ্ছেন যারা সিভিল ইঞ্জিনিয়ারদের মধ্যে বেতনের মধ্যে কেমন ভেরিয়েশন, আবার সিভিল ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা ওয়ার্কার তাদের স্যালারির মধ্যে কি রকম ভেরিয়েশন। তো স্বাভাবিকভাবেই দুই ধরনের, যদি কোনটার মধ্যে ভেরিয়েশন বেশি সেটা চেক করতে চান তাহলে আপনার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে করতে পারেন। আবার যদি এরকম হয় আপনি জানতে চাচ্ছেন যে আপনাদের রেজাল্টের মধ্যে ভেরিয়েশন কেমন, আর গরুর মাংস খান, গরুর মাংসের দামের মধ্যে কেজির দামের মধ্যে ভেরিয়েশন কেমন, সেটা যদি কম্পেয়ার করতে চান সেটা ওই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মধ্যে করতে পারেন যে কোনটার মধ্যে ভেরিয়েশন বেশি। ঠিক আছে, মানে যখন এটা বলতেছে যে ডাটা আর ইন ডিফারেন্ট ইউনিট, যখন বিভিন্ন ইউনিটে থাকবে, যেমন যেটা বললাম গরুর মাংসের দাম তো টাকায় হবে, আপনার সিজিপিএ তো ইউনিট নাই, মার্কস হবে। আবার যদি একই ইউনিট থাকে, যেটা বললাম আপনাদের ইঞ্জিনিয়ার, মেইন ইঞ্জিনিয়ারদের বেতনের মধ্যে ভেরিয়েশন, আবার যারা নিচের লেভেলের ওয়ার্কার তাদের মধ্যে ভেরিয়েশনের মধ্যে, যখন একই ইউনিট থাকবে দুইটাই টাকা, সো কম্পেয়ার করতে পারবে কোনটার মধ্যে ভেরিয়েশন বেশি। তো এই হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এর দুইটা মানে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, সেটা আপনারা একটু পড়বেন। আমাদের ঠিক আছে, এখানে করে দিয়েছি আমি দুই একটা এক্সাম্পল, আপনারা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাই এইগুলো হলো আমাদের র ডাটার জন্য আমরা শিখলাম। ঠিক আছে, রেঞ্জ, mean deviation, variance, standard deviation, and lastly আছে coefficient of variation. ঠিক আছে সবার? জি স্যার। Okay. তাহলে এখন আমরা শিখবো গ্রুপ ডাটা থেকে কিভাবে আমরা, ঠিক আছে, আচ্ছা নরমালি আমরা দরকার আমাদের ভেরিয়েশনের মধ্যে, যেটা ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি দরকার, সেজন্য আমরা শুধু এটাই শিখবো, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রেঞ্জ তো দরকার নাই, আর গ্রুপ ডাটার জন্য রেঞ্জ দরকার নাই, আর মিন ডেভিয়েশনও তো দরকার নাই। ঠিক আছে, তো আমরা এই ডাটাটা আমরা আগে দিয়ে দিয়েছিলাম। ফর এক্সাম্পল এই ডাটাটা দেয়া আছে আমাদের, এই কলাম 3 দেওয়া নাই। ওকে, আপাতত মনে করেন কলাম 3টা দেওয়া নাই। So from the given data set, so from this given data set we have to find variance and standard deviation. Okay, and এখান থেকে আমরা coefficient of variation বের করতে পারবো। শুনতে পাচ্ছেন সবাই? So কোশ্চেনটা কি, যে from the given data set you have to find variance, standard deviation অথবা coefficient of variation, যেটা বলুন না কেন সেটা আমাদের বের করতে হবে। This is our group data set. সেই data set থেকে আমরা সেটা বের করব। তো আমাদের ভেরিয়েন্স এর ফর্মুলা আমি নিচে লিখে দিয়েছি, উপরে দিয়ে নিয়ে মনে হয় আমি এটাকে আমরা স্যাম্পল ডাটা হিসেবে ধরতেছি। ঠিক আছে, স্যাম্পল না হলে আমাদের পপুলেশন হলে যেটা হবে সেটা হচ্ছে আগের মতোই, এখানে এফ যা আছে এখানে মিউ চলে আসবে, আর এখানে স্মল এন -1 এর জায়গায় ক্যাপিটাল এন আসবে। হ্যাঁ, যেখানে যেখানে n-1 সেখানে সেখানে ক্যাপিটাল এন আসবে, আর এখানে এক্স বারের জায়গায় মিউ আসবে। এই হলো পার্থক্য। তো আমরা নরমালি স্যাম্পল ধরেই করব। তো দিস ইজ আবার, এটা কিন্তু স্যাম্পল, হ্যাঁ, এটা স্মল এস, এখানে বড় দেখাচ্ছে কিনা জানি না, বড় করা হয়েছে, এটা স্মলই, ফন্ট সাইজ বড় আছে। So small s square is equal to formula same x minus x bar square by n-1, যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই জন্য এখানে এফটা চলে আসছে, এবং সেটাকে যদি আমরা ভেঙে এভাবে লিখি তাহলে আমাদের কলাম করতে সুবিধা হয়, সেজন্য আমি এভাবে লিখছি সামেশন f x স্কয়ার ডিভাইডেড মাইনাস n মাইনাস x বার স্কয়ার ডিভাইড বাই n-1। এটা হলো আমাদের ফর্মুলা ফর ফাইন্ডিং স্যাম্পল ভেরিয়েন্স ফর গ্রুপ ডাটা সেট। এখানে আমাদের দরকার কি f x স্কয়ার, এবং আমরা এক্স বার বের করা শিখেছিলাম। এক্স বার বের করতে আমাদের কিন্তু এফ দরকার, এফ তো দেয়াই আছে ডাটার মধ্যে, এবং এক্স দরকার। তো প্রথমে আমরা এক্স বের করব। ঠিক আছে, কি হলো, কপি করা ছিল পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের মিড ভ্যালু আমরা লাস্ট ক্লাসে বের করা শিখেছিলাম, যে মিড ভ্যালু আমরা কি বের করি, আমাদের মিড এক্স মানে হচ্ছে মিড ভ্যালু মানে হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। So 18 plus 15 33 divided by 2 16.5, সেটা আমাদের মিড ভ্যালু আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। আজকে যারা পরীক্ষা দিয়েছেন আশা করি ঠিক মতোই দিয়েছেন।
তারপর সেখান থেকে আমরা এফএক্স গুণ করি, ফ্রিকোয়েন্সি মিড ভ্যালু গুণ করলে আমাদের এফএক্স কলাম আসে, সেটা হলো আমাদের দিস। সেটা যোগ করলে আমাদের সামেশন এফএক্স, সেটা হচ্ছে যা আসে যোগ করলে আছে 1845। তাহলে এফএক্স পেয়ে গেলাম। সেই এফএক্স থেকে আমরা যদি মিন বের করি, সেটা হচ্ছে আমাদের এফএক্স বাই এন ইজ ইকুয়াল টু 20.06। এটা আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাস আমরা শিখেছি, সাথে আজকে মিন মিডিয়ান মোডের পরীক্ষা হয়ে গেল। তো আশা করি সবাই এখন পারে। ঠিক আছে, এই পর্যন্ত মিন পর্যন্ত কারো সমস্যা হওয়ার কথা না, যারা পরীক্ষা দিয়েছেন। আছে কারো সমস্যা? জি না স্যার। সমস্যা কোথায়? সমস্যা শুধু গুগল ক্লাসরুমে না? ওকে, সো এখন এরপর হচ্ছে দেখেন আমাদের ফর্মুলা দরকার f ইনটু এক্স স্কোয়ার। সো আমরা কিন্তু এটা এখানে করেছি f ইনটু এক্স স্কোয়ার, শুধু কিন্তু এক্স স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, f এর কিন্তু গুণা। সো f এর মান হচ্ছে 8, সেটা থাকলো, আর x এর মান হলো 16.5, সেটার উপরে স্কোয়ার। তো শুধুমাত্র কিন্তু x এর উপরে স্কোয়ার, সো দ্যাটস ওয়াই 16.5 স্কোয়ার ইনটু 8। তো সেটা গুণ করলে আছে 2175। এভাবে সবগুলাই গুণ করা হয়েছে, তারপরে সামটা করা হয়েছে। সাম করলে যেটা আসে সেটা হচ্ছে 44082। তো সেগুলো এখন আমরা এই জিনিসগুলো ফর্মুলা বসিয়ে দিয়েছি। এগুলো আমাদের ফর্মুলা। তো সামেশন এফ এক্স স্কয়ারের মান হচ্ছে 44082 মাইনাস এন হচ্ছে আমাদের এখানে 80। সো আমরা 80 বসাইছি, এক্স বার হচ্ছে 23.06। সো এখানেও কিন্তু শুধু এক্স বারের উপরে স্কয়ার, সো এক্স বারের উপরে স্কয়ার হয়ে আছে 23.06 স্কয়ার, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই এন মাইনাস 1। সো 80 মাইনাস 1 যোগ করলে যা হয়, আফটার ক্যালকুলেশন উই গট 19.505। তাহলে বুঝা গেল স্যাম্পল ভ্যারিয়েন্স আমরা কিভাবে করব। জি স্যার। স্যার তারপর আগের মতোই আমরা যদি ভেরিয়েন্স কে স্ট্যান্ডার্ড রুট করি, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। সেজন্য আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি s ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে, এটা আমি যদি এখানে দেখাই নাই। সো ঠিক আছে, রুট ওভার যদি আমরা s লিখি সমান সমান রুট ওভার হচ্ছে 19.504। জি স্যার 4.41। সো 505, সেটা রুট করলে আমাদের আসে 4.416। সেটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সিমিলার ওয়েতে আমরা একটা যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পেলাম, সেটা আমাদের ফর্মুলা এরকম সিবি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100। আমাদের স্যাম্পল মিন, আমরা সরি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম দিস 4.416 এন্ড স্যাম্পল মিন পেয়েছি 23.06। তো মান বসানোর পরে যোগ বিয়োগ করে যা আসে সেটা হচ্ছে 19.15%। ঠিক আছে, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কিন্তু সবসময় পার্সেন্টেজে লিখি, তো আপনারা পার্সেন্টেজে লিখবেন কত পার্সেন্ট ভেরিয়েশন আর কি। এই দেখেন, তাহলে এই হলো আমাদের ফর গ্রুপ ডাটা ভেরিয়েন্স এন্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো দেখেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি? সো কারো কোনো কোশ্চেন নাই? ভেরি নাইস। তাহলে এই হলো আমাদের আজকের পড়াশোনা। ঠিক আছে, আজকের পড়াশোনা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। Okay, বুঝতে পারলে খুবই ভালো। তো যাই হোক, তাহলে আমাদের এই হলো মিড টার্মের সিলেবাস এখন এই পর্যন্ত। ঠিক আছে, আর আরেকটা ক্লাস তো পাবো আমরা। আবার কিসের ক্লাস হবেন আপনারা? মানে পরীক্ষা তো ফ্রাইডেতে, আমরা ক্লাস তো বৃহস্পতিবারে। তা বৃহস্পতিবার থেকে আমি কি বেশি ক্লাস নিব নাকি? পরীক্ষা তো বৃহস্পতিবার থেকেই শুরু। না ক্লাস আজ নিলে নিতে পারবেন, তাই বললাম আর কি। না, বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু না, পরীক্ষা শুরু হলে তো আর ক্লাস নেওয়া যাবে না। কারণ আপনাদের হয়তো অনলাইনে যে আসতে হচ্ছে না, দেখে আপনারা ক্লাস নিতেছেন, আবার যাদের অফলাইন তাদের তো পরীক্ষার গার্ড দিতে হবে আমাদের। তো যাই হোক, আপনাদের যদি লাগে আমরা কথা বলেন, আমরা ক্লাস আপনাদের বোঝাবো। যদি আপনারা বলেন স্যার আমরা বোঝানো দরকার, তাহলে আপনাদেরকে বোঝানো হবে। ঠিক আছে,
তাহলে এই হলো আমাদের সিলেবাস আপ টু ফর মিড টার্ম এক্সামিনেশন। তো এখন আপনাদের যেটা যেটা পরীক্ষা আসবে আমি সেটা একটা সামারি বলি, ঠিক আছে? পরে যাই। আচ্ছা, এই শীট কিন্তু অনলাইনে দেওয়া আছে আর কি, সেটা নিয়ে নেবেন। তো প্রথমে আমাদের 1 নাম্বার যদি আমরা চ্যাপ্টার ধরি, তো সেখানে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স আর কি। ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এখান থেকে আপনাদের 10 মার্কস আসবে এবং এটা পুরোটাই থিওরি, ঠিক আছে? তারপর আমরা পড়েছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওকে, যদি আমরা বলি ট্যাবুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন, এখান থেকে আসবে 10। দেন 3 হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছি, সেন্ট্রাল টেন্ডেন্সি। এখান থেকে 10। আর আজকে পড়লাম আমরা ডিসপারশন, এখান থেকে 10। তো এই টোটাল হলো আপনাদের 40 মার্কস। তো সেখান থেকে আপনার 1.5 ঘন্টায় 30 মার্কস অ্যান্সার করবেন। তো প্রথম কোশ্চেন পুরোটাই থিওরি 10, সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2 মার্কস থিওরি আর 8 মার্কস হচ্ছে ম্যাথ। থার্ড কোশ্চেনে সিমিলারলি 2 মার্কস থিওরি 8 মার্কস ম্যাথ। লাস্ট কোশ্চেন সেখানে 2 মার্কস থিওরি 8 মার্কস ম্যাথ, ঠিক আছে? এবং যেসব নিয়ম কানুন শেখানো হয়েছে সেসবের মধ্যে থেকে আসবে, বাইরে কোনো কিছু আসবে না। আপনার নিয়ম কানুন সুন্দর মতো শিখে আসবেন, প্রতিটা নিয়মের বা প্রতিটা ফর্মুলার একটা করে অঙ্ক করবেন, তাহলেই খুব সহজেই আনসার করতে পারবেন। এখন বলেন, কারো কোনো কোশ্চেন আছে? প্রথম থিওরি যেটা ওটা তো ইন্ট্রোডাকশন। হ্যাঁ, থিওরি যত আছে সবগুলারই শীটও দেওয়া আছে, সো শীট দিকে পড়বেন, শীটের ভিতর থেকেই আশা করে আসবে। 2 মার্কের যেগুলো বলে শুধু ডেফিনেশন গুলো আসবে। এই যে এখন যেটাই বললাম থিওরির মধ্যে যা আছে তাই আসবে আর কি। হ্যাঁ, ডেফিনিশন আসতে পারে, ডিফারেন্স আসতে পারে, ইম্পর্টেন্স আসতে পারে, ইউজ আসতে পারে, ঠিক আছে? আবার আমরা কিছু পড়েছিলাম না, লেভেল অফ মেজারমেন্ট পড়েছিলাম, সেগুলো আসতে পারে। ভেরিয়েবল পড়েছিলাম, ভেরিয়েবলের যে ডেফিনিশন আসার চান্স খুবই কম। এক্সাম্পল চাইতে পারি, এক্সাম্পল দেয়া থাকতে পারে, সেটা আপনি নাম লিখতে পারেন এরকম। যে সাপোজ মনে করলেন দিলাম যে এইজ, তাহলে এইজ কি ধরনের ভেরিয়েবল, কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, অথবা যদি কোন ধরনের লেভেল অফ মেজারমেন্ট, তখন আপনি হবে কোনটার মধ্যে পড়ে সেটা আপনার লিখবেন, ঠিক আছে? তাহলে হলো আপনাদের মিড টার্ম পর্যন্ত সিলেবাস। আপনারা পড়েন, যদি মনে হয় যে নেক্সট বৃহস্পতিবারে আপনার ক্লাস করতে চান। এখন সমস্যা একটাই যে আপনাদের স্যারের সাথে আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কোন সময় ক্লাস না সেটা বুঝে উঠতে পারতেছি না আমিও। কি এই বলছে জন্য আপনাকে যে নেক্সট আপনার ক্লাস মানে স্যার ক্লাস নেবে আপনার পরে? হ্যাঁ, এরকমই বলছিল, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আমি 6:30টার আগে নিতে পারবো না। এখন যদি আবার বললো এটাকে আপনাদের নাকি অফলাইনে ক্লাস নিবে, সে নাকি বলতেছে, বুঝলাম। যাই হোক, তো আমরা এখানে মিড টার্মের পরে, আপনারা যদি মিড টার্মের পরে নিতে চান তো তার ক্লাস করতে পারেন, আপনারা অফলাইনে নেন। আর যদি আমার ক্লাসের সাথে এক্সচেঞ্জ হয় তাহলে আমরা 6:30 থেকে নিব, 6:30 থেকে 8:30, ঠিক আছে? যদি আপনাদের কারো কোনো প্রবলেম না থাকে। তো বলেন, কারো আগে পড়াশোনা সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা? সিলেবাস ওকে, কারো কোনো কোশ্চেন নেই, আসলে আপনাদের কারো মনোযোগ নেই, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, আপনাদের খুশি। তো এখন আমরা চলে যাচ্ছি, আপনার কারা কারা কোশ্চেন মানে কুইজ এক্সাম দিয়েছেন তাদের আমরা খাতা দেখতে যাচ্ছি, কারা কারা দিয়েছেন আর কারা খাতা দেন নাই। ঠিক আছে, টোটাল 17 জন জমা দিয়েছেন,
ঠিক আছে, এই ভদ্রলোক মনিরুল সাহেব বলছিলাম আগে আইডি লিখবেন তারপরে নাম, শুভকুমার দাস, তার আইডি পরে বলছে আগে আইডি লিখবেন। ঠিক আছে, মোস্ট অফ দ্য লেটে দিয়েছেন, একজনই মনে হয় ঠিক টাইমে দিয়েছেন, তো সবারই 2 4 5 করে কাটতে হবে। ঠিক আছে, একজন কেজন ঠিক টাইমে দিয়েছে। স্যার আমি প্রথম ওই নাম আইডি লিখছিলাম না, পুরো আবার ওটা লিখছি, তো দুইটা অ্যাটাচমেন্ট। 2টা অ্যাটাচমেন্ট দিয়েছেন আর আরিফুল প্রথম সাহেব, নাম আরিফ আইডি জি, একটা তো ডিলিট করলাম, delete। স্যার I-17 এটা কি পাইছেন? দেখেন ম্যাডাম, এখানে দেখেন যদি আপনি দিয়ে থাকেন দেখেন। সোহেল রানা ঠিক আছে, আমাদের টোটাল স্টুডেন্ট হলো 21 জন। 21 জনের মধ্যে 4 জন দেয় নাই, 4 জনের মধ্যে একজনের নাম হচ্ছে সাইফুল জমা দেয় নাই, জাহিদ জমা দেয় নাই, আহমেদ রাকিব জমা দেয় নাই, আর বুলু রানী জমা দেয় নাই। আগে দেখি বুলু রানী। তোর স্যার নাম আমারটা আছে। তো দিছি। ওরে চালা। কারে দিছেন? এখন কোন স্যারের কাছে পাঠিয়েছেন? ঠিক আছে, বুলু রানীর খাতা পান নাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। সরি, রুহুল আমিন স্যার নামটা দেখলাম কিন্তু ফাইলটা কি ফাঁকা লাগলো নাকি বুঝতে পারছি না স্যার, একটু দেখবেন। এই 4 জনের খাতা কিছু পাঠায়নি এটা বুঝলাম, এখন আমরা রুহুল আমিন তাহলে সবার ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে। ঠিক আছে, যে রুকনুজ্জামান যে কি পাঠাইছে আল্লাহ জানে, এত খাতা কান্তার। এ পিডিএফ করে না, এর ইমেজ করছে, এর জন্য 2টা ইমেজের জন্য 2 মার্কস কাটতে হবে। ঠিক আছে, হাবিবুর রহমান করছে, নাহিদা করছে, সাকিব, হ্যাঁ রুহুল আমিন কই গেল? হ্যাঁ রুহুল আমিন পাঠাইছেন, কিন্তু এটা কি রে, গুগল ডক পাঠাইছেন কেন? স্যার ওখানে কি ইয়াস যায় না স্যার, ফাইল যায় নাই? একটা ফাইল আছে, দেখতে হবে, দাঁড়ান আপনার কি আইছে। আমি কত দেখি স্যার। সবাই খাতা জমা রাখবেন যারা যারা পরীক্ষা দিয়েছেন, কোনো কারণে যদি উল্টাপাল্টা জিনিস পাঠান তাহলে আমি আবার নিব। শুধু ফাইল দিয়েছেন নাকি বুঝতেছি না। আমি যাচ্ছি, ঠিক আছে। এটা পিডিএফ পাঠাইছেন, এই পিডিএফ অন হয় নাকি 2 পেজের? স্যার তাহলে এইটাই স্যার। জি স্যার এটাই স্যার। তাহলে তো আসলো। ঠিক আছে, তার আচ্ছা বুলু রানীর খাতা এখন আসছে কেবল। আচ্ছা, আমরা একটু যাই তাহলে। প্রথমে ক্রিয়েট করে তারপর টার্ন করতে হয়, টার্ন না করলে পরে আপনার হয়নি, পরে আবার দেখুন টার্ন করতে হয়েছে। ঠিক আছে, আমাদের তাহলে এখন 3 জন খাতা জমা দিল না, সাইফুল, জাহিদ এবং আহমেদ রাকিব। সো আপনারা পরীক্ষা স্যার দিলে আমরা আমারটা কি পেয়েছেন? আচ্ছা বুলু রানী তো অনেক লেটে শুনতে পাই, একটা সমস্যা। হ্যাঁ বুলু রানী আপনার খাতা পেয়েছে। আপনি আসলে রানী নাকি? আচ্ছা আপনি যেন কি বলেছিলেন ভুলে গেছি, যাই হোক। আচ্ছা আরেকটা বিষয় আমাদের একটু জানানো দরকার আপনাদের। আমাদের নর্মালি ভার্সিটিতে আমরা সরস্বতী পূজা করে থাকি, যারা হিন্দু স্টুডেন্ট তাদের জন্য আর কি। আপনাকে কেউ পেয়েছিলেন আমাদের সরস্বতী পূজা ভার্সিটিতে? জি স্যার পেয়েছিলাম। আচ্ছা বুলু রানী আছে, একটা নাম কিন্তু শুভ দাস দেখলাম মনে হয়। তো যাই হোক, তো প্রতি বছরই আমরা করে থাকি, 2013 সাল থেকে করা হয় প্রতি বছরই। করোনার জন্য তো গত বছর করা হয় নাই, 20 সালে করা হয়েছিল। তো এবারেও ছেলেপেলেরা উদ্যোগ নিয়েছে যে করবে। তো যেহেতু ছেলেপেলেরাই করে, তো নর্মালি আমাদের বাজেট কিন্তু অলমোস্ট 1 লাখ ক্রস করে যায় প্রতি বছরই। তো ছেলেপেলেরাই টাকা দেয়। সো যদি আপনাদের সুযোগ থাকে কন্ট্রিবিউট করার, হ্যাঁ সেটা হিন্দু স্টুডেন্ট হতে পারে, মুসলিম স্টুডেন্টরাও কন্ট্রিবিউট করে, চাইলে আপনারা করতে পারেন। আর হিন্দুরা অবশ্যই করবেন, অথবা আপনাদের সাথে যারা ছোটখাটো একটা কমিটি করেছে, যারা একটা কাজ টাজ করে, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। আর আপনারা অনেকে চাকরি টাকরি করেন, তো কন্ট্রিবিউট করতে পারেন এবং সরস্বতী পূজার সময় আসবেন। এটা হয়তো বা নেক্সট মান্থে আর কি, ফেব্রুয়ারি মাসের শুরুতে। বাট আগে থেকে কাজ না করলে পাওয়া যায় না আর কি।
তো যাই হোক, বুলু রানী দায়িত্ব নিয়েন আচ্ছা, আপনি কাজ আপনার শুরু হবে ব্যাচের। কবে থেকে? বলেন আমার বুলু রানী, আবার বলেন। স্যার বলছি কাজ শুরু হবে কবে থেকে? ফেব্রুয়ারি মাসে তো পুজো। কাজ শুরু হয়ে গেছে ম্যাডাম, আজকেই ওরা গেছে ব্যানার তৈরি করতে, এবং কি বলে সরস্বতীর যে প্রতিমা নর্মালি তার বাজেট হয় 10,000 টাকা। তো সেটার জন্য ওরা কি বলে ওই যে বায়না বা যেটাই বলেন, প্রথমে এগ্রিমেন্ট করতে গেছে আর কি। নর্মালি আগে না দিলে তো আর প্রতিমা পরে ভালো পাওয়া যায় না, এই জন্য আগে থেকেই করা হয়। তো 10,000 টাকার মধ্যে প্রতিমার খরচই যায়। ওরা গেছে আর কি সাভারে, তার আনা নেওয়ার খরচ আছে। তো কাজ শুরু হয়ে গেছে। আপনি যদি আশেপাশে থাকেন, কাজ টাজ করতে চান, আমাদের ভার্সিটিতে থাকবেন, ছেলেপেলে যখন এখানে থাকে আর কি সবার সাথে কন্ট্যাক্ট করতে হয়। সামনে না থাকলে যেহেতু সিটি ইউনিভার্সিটি এখন মোস্ট অফ দ্য ইভিনিং স্টুডেন্ট হয়ে গেছে, তো সহজে শুক্রবার শনিবার ছাড়া তো পাওয়া যায় না। অন্যদিনও ছেলেমেয়েরা থাকে ভার্সিটির সামনে বসে থাকে, আবার ব্যানারও টাঙানো হয়। এবং আমরা অনেক বড় করে করি আর কি। ঠিক আছে, যারা দেখেছে তারা বলতে পারবে, যারা দেখেনি তারা তো বলতে পারবে না, বুঝতে পারবে না। যে বুলু রানী থাকেন কোথায়? আশেপাশে থাকেন আপনি? মিরপুরে থাকে। আচ্ছা, দেখ মিরপুর থেকে কাছে আসতে পারেন, দিনের মধ্যে কাজ করলেন, সন্ধ্যায় বাসা যাবেন যদি কোনো কাজ না থাকে বাসায় আর কি, পড়াশোনার বাইরে। ওকে, তাহলে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর খাতা আমরা তিনজনে পেলাম না, এটাই হচ্ছে কথা। আর হচ্ছে যে নেক্সট কি বলেন, নেক্সট আপনাদের তো অনেকেই ওরিয়েন্টেশন করেছিল, নেক্সট মানে রবিবারে টেক্সটাইল ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন হবে, তারা অনেক বড় করে করতেছে, কনসার্ট হওয়ার কথা। তা আপনারা যদি চান সামনের রবিবার 2 তারিখে কনসার্ট দেখতে, হ্যাঁ, কি যেন ব্যান্ডের নাম বললো, 5 ব্যান্ড নাকি 7 ব্যান্ড, সেখান থেকে আসবে আর কি। তো আপনি চাইলে আসতে ওটা কি পারেন। স্যার দিনের বেলায় হবে? না, এটা মনে হয় 2টা থেকে শুরু হবে, এখন 2টার পর থেকে কালচার প্রোগ্রাম তো হবেই, মাঠের মধ্যে হবে আর কি। কালচার প্রোগ্রাম হবে, কালচার প্রোগ্রামের মধ্যে তাদের ব্যান্ড বা আরো যারা কালচারাল পারফর্মার আছে তারা পারফর্ম করবে। যাদের সুযোগ আছে আশেপাশে থাকেন তারা আসতে পারেন। সন্ধ্যা পর্যন্ত তো হবেই মনে হয়, 2টার পরে শুরু হবে। তাহলে তো সন্ধ্যা হবে। হ্যাঁ, আচ্ছা। সেটাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের অ্যানাউন্সমেন্ট। এবং যাদের নাম আবার সার্ভারে নাই, আমি তো দেখেছিলাম লাস্ট ক্লাস আমাদের দেখি কতজনের নাম আছে আপনাদের মধ্যে। পরীক্ষার সময় কিন্তু যাদের নাম নাই তাদের কিন্তু পরীক্ষা নিতে নিষেধ করা আছে। তো আশা করি সবাই আপনার টাকা জমা দিয়েছেন, প্রথম ইনস্টলমেন্ট মেবি, তাই না? তারপর আমরা চেক করি কয়জন দিয়েছেন। ঠিক আছে, টোটাল 20 জনের নামই আছে, কিন্তু আমাকে তো অবশ্যই স্যার বললো যে আরো 2-4 জনের নাম থাকার কথা। যারা প্রেজেন্ট আছেন দেখেন তাদের নাম এখানে আছে কিনা। কারোর নাম না থাকার অর্থ হচ্ছে যে আপনাদের টাকা এখনো ক্লিয়ার হয় নাই। ধরে নিলাম সবার নামই আছে। ওকে, জানি 20 জন। তাহলে ঠিক আছে, তাহলে এখন আমি নাম ডাকতেছি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। আপনারা প্র্যাকটিস করেন, অঙ্ক প্রবলেম হলে আপনাকে ফোন দেবেন, এবং যদি নেক্সট ক্লাস করতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে নেক্সট আমরা এটা বুঝতে চাই, তাহলে আমরা
আজকে 30 তারিখ। মশিউর রহমান আছেন? মশিউর রহমান নাই। তারপরে হচ্ছে জাকির খান নাই। নাহিদা সুলতানা, Yes, sir. নাজমুন নাহার নাজমা নাই। তারপরে সোহেল রানা, Yes, sir. আছে স্যার। ইমরানুর রহমান নাই। স্যার তারপরে ওর আরিফ তো মাত্র ছিল এক্সাম মাত্র ছিল। এক্সাম অ্যাটেন্ড করছে মনে নেট আরিফুর থেকে বেরোতে। রহমান, আরিফুর রহমান। জি স্যার আছি। তারপর হচ্ছে রাকিব মিয়া না। তারপর হচ্ছে শুভ কুমার দাস, জি স্যার আছে। আনিসুর রহমান। আনিসুর সাহেব আছেন? নাই। তারপর হচ্ছে রাজীব আহমেদ, রুহুল আমিন। জি স্যার আছে স্যার। ওকে। তারপরে সামিউল বশির নয়। হাবিবুর রহমান। জি আছি স্যার। হাবিবুর সাহেব আজকে প্রথম আসলেন, ঘটনা কি? স্যার বাহার ছিলাম স্যার, যে বাহার নেটওয়ার্কের সমস্যা স্যার, বাহার তেছেন। কোথায় আপনারা স্যার বাসা? একটা স্যার কুড়িগ্রাম স্যার। কুড়িগ্রামে তো নেটের বেশি থাকার কথা। যাই হোক, ঠিক আছে, ক্লাস করিয়েন নিয়ম মতো। আতিকুল ইসলাম ইয়েস। নাই। তারপরে বুলু রানী আছে। তারপরে সাকিব শেখ, সাকিব সাহেব নাই। তারপর হচ্ছে মনিরুল ইসলাম। জি স্যার আছি। ওকে। দেন হচ্ছে মনির হোসেন। মনির হোসেন নাই। আর একজন স্টুডেন্টের নাম আমার এখানে নাই অবশ্য। আছেন? কারোর নাম ডাকিনি এরকম কেউ আছেন? নোমান আমি খান। আছি, নোমান খান। হুম। আপনার আইডি শেষে 28, সো নোমান। আজকে আপনি প্রথম আসলেন। জি স্যার। ওকে, প্রেজেন্ট দিয়ে দিলাম। জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ঠিক মতো পরীক্ষার পড়াশোনা করেন। কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে ফোন দেবেন, অথবা নেক্সট ক্লাসে কথা বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা তো আজকে যে এক্সামটা দিলাম এটা তো আবার এটা তো মিন তারপরে মেরিডিয়ান, তো এটা আবার অন্য একটা নিয়মে বের করা যায় না স্যার ভিডিওতে? হ্যাঁ মোট। হ্যাঁ, এটা তো আমরা এই গত ক্লাসে প্রথম দিকে হ্যাঁ, আমরা হ্যাঁ। শিখিয়েছিলাম। আমরা তো গত ক্লাস পুরো করেছেন কিনা আমি জানি না। স্যার আমি গত ক্লাসে একটু ওই যে ছিলাম, তো ওই যে জ্যামে বাঁচতেছিলাম, বারবার কেটে যাচ্ছিল, এই জন্য। ও ভিডিওটা তো আছে, ভিডিওটা দেখলে গত ক্লিয়ার হয়ে ক্লাসে যাবে। আমরা তো ভিডিও দিয়েছি, আপনার ভিডিও দেখবেন। জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।